নমস্কার বন্ধুরা, আপনারা আগের পর্বে দেখেছেন সকালবেলায় গোপালপুর সমুদ্র সৈকতের দুই দিকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত হেঁটেছিলাম। হেঁটে হেঁটে আপনাদের গোপালপুর সমুদ্র সৈকতের সকালবেলার পরিবেশটা দেখিয়েছিলাম। এবার আমি গোপালপুর সমুদ্র সৈকতের মধ্যে দিয়ে যাচ্ছি ধবলেশ্বর সমুদ্র সৈকতের দিকে এবং সেখান থেকে শ্রী ধবলেশ্বর শিব মন্দির। ধবলেশ্বর শিব মন্দিরটি উড়িষ্যার গোপালপুরের নিকটবর্তী গোপালপুর ক্যান্টনমেন্ট ও গোলাবান্দা এলাকায় ধবলেশ্বর সমুদ্র সৈকতের কাছে অবস্থিত। পরিবেশটা খুবই সুন্দর। দূরে দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে জেলেদের থাকার জায়গা। সমুদ্র সৈকত ধরে হেঁটে হেঁটে শ্রী ধবলেশ্বর শিব মন্দির যেতে খুবই রোমাঞ্চকর লাগছে। পৌঁছে গেলাম ধবলেশ্বর বিচের কাছাকাছি। ধবলেশ্বর বিচ থেকে শ্রী ধবলেশ্বর শিব মন্দিরের দূরত্ব প্রায় 400 থেকে 500 মিটার। এসে পৌঁছালাম শ্রী ধবলেশ্বর শিব মন্দিরের বাইরের তোরণের সামনে। আসতে সময় লাগলো হেঁটে প্রায় 1 ঘন্টা মতো। মন্দির চত্বরের বাইরের এলাকাটি সুন্দর পাথরের কারুকার্য এবং বঙ্গোপসাগরের মনোরম দৃশ্যাবলীর সাথে একটি শান্ত ও নয়নাভিরাম পরিবেশ প্রদান করে। তরুণ পার করবার পর অনেকগুলো মন্দির দেখা যাচ্ছে। ফেরার সময় আপনাদেরকে মন্দিরগুলো দেখানোর চেষ্টা করব। এটাই হলো প্রধান মন্দির বা শ্রী ধবলেশ্বর শিব মন্দির। চলুন এবার বাবা ধবলেশ্বর মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবার সময় বড় একটা নন্দীর মূর্তি আছে। ফিরে আসার সময় আপনাদেরকে নন্দীর মূর্তিটা দেখাবো। এটাই হলো মুখ্য মন্দির বা শ্রী ধবলেশ্বর শিব মন্দির। মন্দিরটা অনেকখানি নিচে মেন প্রবেশদ্বার থেকে। এবারে বাবা ধবলেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছি। গর্ভগৃহতে প্রবেশ করবার আগে অনেকগুলো ঘণ্টা বাঁধা রয়েছে। ভক্তরা ঘণ্টা বাজিয়ে গর্ভগৃহের ভেতরে প্রবেশ করেন। মন্দিরের ভেতরে প্রবেশ করবার পর গর্ভগৃহের ভেতরে প্রবেশ করবার আগে উপরের দিকে রয়েছে অনেকগুলো ছোট ছোট ভগবানের মূর্তি। গর্ভগৃহে প্রবেশের আগে বাম দিকে রয়েছে নটরাজের একটা মূর্তি। আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ব্লগ ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারেন। গর্ভগৃহে বাবা ধবলেশ্বরের সামনে প্রচুর ঘিয়ের প্রদীপ জ্বলছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। গর্ভগৃহের মুখোমুখি রয়েছে বাবা বাহন নন্দীর মূর্তি। বলা হয় বাবার বাহন নন্দীর কানে কানে ভক্তরা কিছু প্রার্থনা জানালে ভক্তদের প্রার্থনা বাবা মহাদেবের হৃদয়ে পৌঁছে দেয় নন্দী। গর্ভগৃহে প্রবেশ করার আগে নন্দীর পেছনে প্রচুর ঘিয়ের প্রদীপ জ্বলছে।
এবার শ্রী ধবলেশ্বর মন্দির ছেড়ে মন্দির চত্বরের বাইরে যাচ্ছে হনুমান মন্দির দেখতে। মন্দির চত্বরটা পুরো সবুজ গাছপালায় ঘেরা। শ্রী ধবলেশ্বর মন্দির দেখে এসে পৌঁছালাম হনুমান মন্দিরের সামনে। হনুমান মন্দিরের গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে রয়েছি। জয় হনুমান। হনুমান মূর্তির বাম দিকে রয়েছে বাবা গণেশের ছোট একটা মূর্তি এবং ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণের একটা ছোট মূর্তি। হনুমান মন্দির দেখে এবার মন্দিরের বাইরে বেরিয়ে যাচ্ছি। হনুমান মন্দির দেখে এবার ফিরে যাচ্ছি শ্রী ধবলেশ্বর মন্দিরের দিকে। প্রধান মন্দিরে ঢোকার প্রবেশদ্বারের উপরে রয়েছে অনেকগুলো মূর্তি। মাঝখানে বাবা মহাদেব এবং মা পার্বতী বাবার বাহন নন্দীর উপরে বসে রয়েছেন। ডান দিকে রয়েছে ভগবান বিষ্ণুর মূর্তি এবং বাম দিকে রয়েছে ভগবান গণেশের মূর্তি। প্রবেশদ্বারের দুই পাশে দুটো সিংহ ভক্তদেরকে স্বাগত জানাচ্ছে। আবার বাবা ধবলেশ্বর মন্দিরের মূল মন্দির চত্বরে প্রবেশ করলাম। আপনারা যদি আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ব্লগ ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশদ্বারের সামনে কত বড় নন্দীর মূর্তি। এবার আপনাদের মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। বাবা ধবলেশ্বর মন্দিরের বাইরের দেওয়ালের গায়ে রয়েছে ভগবান গণেশের একটা মূর্তি। একটা ছোট বেদির উপর কিছু ভগবানের ছোট ছোট মূর্তি রয়েছে। এটা কোন ভগবানের মূর্তি আমি বলতে পারবো না। প্রবেশদ্বারের ওপরে ওড়িয়া ভাষায় লেখা রয়েছে ভগবানের নাম। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবার যাচ্ছি মা পার্বতীকে দর্শন করতে।
কার্তিক মাস ও কার্তিক পূর্ণিমা এই মন্দিরে সবচেয়ে পবিত্র সময়। ভক্তরা সূর্যোদয়ের সময় উপকূলে ভিড় করেন, মন্দিরে নৈবেদ্য নিবেদন করেন এবং তাদের মাসব্যাপী উপবাস ভঙ্গ করেন। মহাশিবরাত্রি একটি প্রধান রাত্রিকালীন উৎসব, যেখানে মন্দিরটি আলো দিয়ে সাজানো হয় এবং ভক্তরা উপবাস পালন করে স্তোত্র পাঠ করেন। এবার মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছি। মন্দির চত্বরে প্রবেশ করবার সময় আপনাদেরকে বলেছিলাম ফিরে যাওয়ার সময় আপনাদেরকে নন্দীর মূর্তিটা দেখাবো। ওই দেখুন কত বড় নন্দীর মূর্তিটা। ধবলেশ্বর সমুদ্র সৈকত ঋষিকুল্যা নদীর মোহনার কাছে অবস্থিত। এটি অলিভ রিডলি কচ্ছপের ডিম পাড়ার স্থান হিসাবে কাজ করে। চলুন এই দিকে কিছুটা গিয়ে আর কি মন্দির আছে দেখা যাক। সাই বাবার মন্দির। সাই বাবার মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করছি। সাই বাবার মূর্তি। মনে হচ্ছে উৎসবের সময় ভক্তদের বিশ্রাম নেওয়ার জায়গা। আপনারা যদি আমার ঝাড়খণ্ড ভ্রমণের ব্লগ ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ঝাড়খণ্ড ভ্রমণের ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবার যাচ্ছি বেণুগোপালাস্বামী মন্দিরে, অর্থাৎ রাধাকৃষ্ণের মন্দিরে। আপনারা যদি আমার আগের পর্বের সকালবেলায় গোপালপুর সমুদ্র সৈকতের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার সকালবেলায় গোপালপুর সমুদ্র সৈকতের ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। বেণুগোপাল স্বামী বা মা রাধা এবং ভগবান কৃষ্ণ।
এবার আবার ফিরে যাচ্ছি গোপালপুরে। এই চত্বরটি পর্যটকদের প্রচণ্ড ভিড় থেকে দূরে একটি শান্তিপূর্ণ আধ্যাত্মিক অবকাশের সুযোগ করে দেয়। এই সৈকতটি খাড়া হলেও অত্যন্ত মনোরম, যা এটিকে বনভোজন এবং সকালের অবসরময় হাঁটার জন্য একটি জনপ্রিয় স্থান করে তুলেছে। গোপালপুর অনসি থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দক্ষিণে এবং ব্রহ্মপুর থেকে প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আসার পরিবহন ব্যবস্থা খুবই কম। নিজস্ব বাহন থাকলে খুবই ভালো, না হলে আপনারা অটো করে এখানে আসতে পারেন গোপালপুর থেকে। এখানে রাত্রি যাপন করার খুব ভালো সুবন্দোবস্ত নেই। ফিরে যাওয়ার সময় জায়গাটা দেখে খুব পছন্দ হয়ে গেল। বৃত্তাকারে ছোট ছোট মন্দির টাইপের করা রয়েছে। প্রবেশ করবার একটা মাত্র পথ আর চারিদিকে ঘেরা। মাঝখানে একটা টেবিলের মতন করা রয়েছে। মনে হচ্ছে সমুদ্রের পাড়ে বসে বিশ্রাম নেওয়ার জন্য এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করবার জন্য করা রয়েছে। আমার মতে শ্রী ধবলেশ্বর শিব মন্দিরে সমুদ্র সৈকত ধরে যাওয়াটা ভালো এবং রোমাঞ্চকর। এই যাওয়াটা একটা আলাদা রকমের অনুভূতি। আপনাদের সাথে কথা বলতে বলতে গোপালপুর সমুদ্র সৈকতের কাছাকাছি চলে এলাম। সমুদ্র সৈকতের মধ্যে দিয়ে শ্রী ধবলেশ্বর শিব মন্দির যেতে এবং আসতে খুবই উপভোগ করলাম। সত্যি কথা বলতে একটু একটু ভয়ও লাগছিল, কারণ যা বিশাল বিশাল ঢেউ আসছিল সমুদ্রের মধ্যে থেকে।